ট্রাম্পের 4 দিন পর বেইজিংয়ে পুতিন লাল গালিচা অভ্যর্থনা যোগ দেবেন 25 বছর পুরনো চুক্তির স্মরণ উৎসবে। যুক্তরাষ্ট্রের কঠোর নীতিতে রাশিয়া চীন সম্পর্ক আরও দৃঢ়। তাইওয়ান প্রণালী ঘিরে আবার উত্তেজনা, বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা বেইজিংয়ের। আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় বাধা চীনের সামরিক বাহিনী, মন্তব্য তাইপের। পুনরায় মার্কিন হামলা এড়াতে ইরানকে সর্বোচ্চ 1 সপ্তাহ সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র। চুক্তির অনুরোধ জানাচ্ছে খামেনি প্রশাসন, দাবি ট্রাম্পের। অনড় অবস্থানে তেহরান। লেবাননে যুদ্ধবিরতির মধ্যে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন, একদিনে নিহত 22। নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ। গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব জাহাজ জব্দ। এবং ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা গ্রহণের পর মুসলিম সংখ্যালঘুদের ওপর খড়গ। কোরবানির আগে বন্ধ পশুর হাট, বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বাড়িঘর, প্রতিবাদ করায় আটক 50। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেহজিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের 1 সপ্তাহের মধ্যেই বেইজিংয়ে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সফরে পুতিনের মূল আনুষ্ঠানিকতাই হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে 25 বছরের পুরনো একটি চুক্তির স্মরণ উৎসবে যোগ দেয়া। বিশ্লেষকদের মতে কূটনৈতিক দিক দিয়ে চীনের চেয়ে বেশি রাশিয়ার কাছে এ সফরের প্রয়োজনীয়তা। এদিকে ট্রাম্প প্রশাসনের বর্তমান নীতি মস্কো বেইজিংয়ের বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করেছে বলে মত বিশ্লেষকদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরে 4 দিনের মধ্যে এবার চীন সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেইজিং বিমানবন্দরে পুতিনকে লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি স্বাগত জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এই নিয়ে 25 বার বেইজিং সফর করলেন রুশ প্রেসিডেন্ট। এই রাষ্ট্রীয় সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। তবে পুতিনের মূল আনুষ্ঠানিকতা হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে 25 বছরের পুরনো একটি চুক্তির স্মরণোৎসবে যোগ দেয়া। চুক্তিটি মূলত 2001 সালে স্বাক্ষরিত সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি নামে পরিচিত। পুতিনের সফরে ট্রাম্প শি বৈঠকে পরবর্তী পরিস্থিতি নিয়ে দুই নেতা নিজেদের অবস্থান সমন্বয় করবেন বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় মেয়াদে নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন রাশিয়া ও চীনকে আলাদা করে ফেলবেন তিনি। তার অভিযোগ ছিল জো বাইডেনের নীতিতে দুই দেশ আরও ঘনিষ্ঠ হয়েছে, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ বলছে ঠিক উল্টোটা। আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের নীতি এখন মস্কো ও বেইজিংকে আরও কাছাকাছি নিয়ে আসছে। চলতি বছরের প্রথম 4 মাসে রাশিয়া চীন বাণিজ্য বেড়েছে প্রায় 20%। জ্বালানি সহযোগিতা বাড়াতে নতুন গ্যাস পাইপলাইন নিয়েও আলোচনা চলছে। এছাড়া চীনা প্রযুক্তি ও যন্ত্রাংশ রাশিয়ার সামরিক শিল্পকে সহায়তা করছে বলেও জানা গেছে। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধে পশ্চিমা চাপ মস্কোকে আরও বেশি বেইজিংমুখী করছে। বিশ্লেষকদের মতে একসময় যুক্তরাষ্ট্র সফলভাবে চীন ও সোভিয়েত ইউনিয়নের দূরত্ব কাজে লাগাতে পেরেছিল, কিন্তু পরবর্তী মার্কিন প্রশাসনগুলো ন্যাটো সম্প্রসারণ, ইউক্রেন যুদ্ধ এবং চীনের বিরুদ্ধে বাণিজ্য চাপ দেয় সেই ভারসাম্য নষ্ট করেছে। ট্রাম্প নিজেও ইউক্রেন যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিলেও কার্যকর কোনো সমাধান আনতে পারেননি, বরং তার নীতি এখন নতুন করে রাশিয়া চীন জোটকে আরও দৃঢ় করছে বলে মত পর্যবেক্ষকদের। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। তাইওয়ান প্রণালী ঘিরে আবারও উত্তেজনা। প্রশান্ত মহাসাগরে বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে চীন। বেইজিংকে আঞ্চলিক অস্থিরতার সবচেয়ে বড় উৎস বলে আখ্যা দিয়েছেন তাইওয়ানের প্রধানমন্ত্রী। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিবেশনে তাইওয়ানের অংশগ্রহণ ঠেকিয়ে কূটনৈতিক চাপ আরও জোরালো করেছে বেইজিং। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তাইপে নিয়ে বদলে যাওয়া মন্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে দ্বীপটিতে। তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করা চীন সাম্প্রতিক মাসগুলোতে দ্বীপটির চারপাশে সামরিক তৎপরতা আরও বাড়িয়েছে। মঙ্গলবার প্রশান্ত মহাসাগরে প্রশিক্ষণের জন্য লিয়াওনিং বিমানবাহী রণতরী বহর পাঠানোর ঘোষণা দেয় চীনের নৌবাহিনী। এর প্রতিক্রিয়ায় তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জুং তাই বলেন, আঞ্চলিক অস্থিরতা ও নিরাপত্তা সংকটের সবচেয়ে বড় কারণ এখন চীনের সামরিক চাপ। একই সঙ্গে তাইওয়ানকে সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র উল্লেখ করে বেইজিংয়ের সঙ্গে সংলাপের আহ্বানও জানান তিনি। চীনের চাপ শুধু সামরিক ক্ষেত্রেই নয়, কূটনৈতিক অঙ্গনেও স্পষ্ট। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার 79তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে টানা 10মবারের মতো পর্যবেক্ষক হিসেবে তাইওয়ানের অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। চীনের রাষ্ট্রদূত সেখানে এক চীন নীতি পুনর্ব্যক্ত করে বলেন, তাইওয়ান ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবই চূড়ান্ত ভিত্তি। বেইজিংয়ের দাবি, তাইওয়ানের ডিপিপি সরকার বিচ্ছিন্নতাবাদী অবস্থান নেয় তাদের অংশগ্রহণের রাজনৈতিক ভিত্তি নেই।
এই উত্তেজনার মধ্যেই তাইওয়ানের অভ্যন্তরীণ রাজনীতিও আরও বিভক্ত হয়ে পড়েছে। বিরোধী কৌমিনতাং ও তাইওয়ান পিপলস পার্টির প্রেসিডেন্ট লাই চিং-তের বিরুদ্ধে অভিশংসনের চেষ্টা চালালেও প্রয়োজনীয় 2/3 ভোট না পাওয়ায় তা ব্যর্থ হয়। বিরোধীদের অভিযোগ, লাই প্রশাসন চীনের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে দ্বীপটিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে ক্ষমতাসীন ডিপিপি বলছে, বিরোধীরা বেইজিংয়ের অবস্থানের সঙ্গে তাল মিলিয়ে তাইওয়ানের প্রতিরক্ষা দুর্বল করার চেষ্টা করছে। এদিকে নতুন বিতর্ক তৈরি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে। বেইজিং সফরের পর ট্রাম্প বলেন, তাইওয়ানের জন্য মার্কিন অস্ত্র বিক্রি আলোচনার ক্ষেত্রে দর কষাকষির হাতিয়ার হতে পারে। এমনকি তাইওয়ানের স্বাধীনতা প্রশ্নেও তিনি অনিশ্চিত অবস্থান নেন। বিশ্লেষকদের মতে এই বক্তব্য চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে নতুন প্রচারণার সুযোগ করে দিয়েছে এবং তাইওয়ানের রাজনৈতিক বিভাজন আরও বাড়িয়েছে। যদিও অনেকেই মনে করছেন, ট্রাম্পের মন্তব্যের চেয়ে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বাস্তবে কী পদক্ষেপ নেয় সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। পুনরায় মার্কিন হামলা এড়াতে আলোচনায় অগ্রগতি আনতে ইরানকে 2 থেকে 3 দিন বা সর্বোচ্চ 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা চুক্তি করতে অনুরোধ জানাচ্ছে তেহরান। অন্যদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান দাবি করেছেন, তাদের শক্তির প্রতি সমীহ করেই নতুন করে হামলার চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। এদিকে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন 14 দফার প্রস্তাবে ইরান শর্ত সাপেক্ষে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় পাঠাতে রাজি হয়েছে। মাত্র 1 ঘন্টার ব্যবধানে ইরানে নতুন করে হামলা চালানোর সিদ্ধান্ত পরিবর্তন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ইরান এখন চুক্তির জন্য অনুরোধ করছে এবং প্রয়োজন হলে কয়েকদিনের মধ্যেই নতুন হামলা শুরু হতে পারে। ট্রাম্প আরও জানান, ইরানে নতুন করে হামলা চালানোর সব প্রস্তুতি শেষ করেছিল মার্কিন সামরিক বাহিনী। The boats, the ships are all loaded. They're loaded to the brim, and we're all set to start. মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানের সঙ্গে সম্পর্ক পুনরায় স্বাভাবিক করার সুযোগ আছে, তবে পারমাণবিক অস্ত্র অর্জন বন্ধ না হলে সামরিক বিকল্পই ব্যবহার করা হবে। তিনি বলেন, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, তবে অপশন বি হিসেবে নতুন সামরিক অভিযান প্রস্তুত রয়েছে। কঠোর প্রতিক্রিয়া এসেছে ইরানের পক্ষ থেকেও। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেন, ট্রাম্প জানেন ইরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব কঠোর হবে, কারণ দেশটি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে প্রস্তুত রয়েছে। সংঘাত স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে ইরানের 14 দফার নতুন প্রস্তাবের বেশ কয়েকটি শর্ত আগের প্রস্তাবগুলোর মতোই রয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়ার তথ্য অনুযায়ী নতুন প্রস্তাবে ইরান শর্ত সাপেক্ষে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় পাঠাতে রাজি হয়েছে। এর আগে ট্রাম্প দাবি করেন, ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠানো উচিত, তবে তেহরান স্পষ্ট করেছে তারা ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নয়, রাশিয়ায় পাঠানোর বিষয়ে আলোচনা করতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বন্দরে বাণিজ্যিক প্রবাহ বন্ধ করতে এখন পর্যন্ত 89টি বাণিজ্যিক জাহাজকে ফেরত পাঠানো হয়েছে। G7 দেশগুলো জানিয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া জরুরি। ইরানের মিনাব এলাকায় একটি মেয়েদের স্কুলে বিস্ফোরণ নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্ত জটিল হয়ে পড়েছে বলে দাবি করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। কারণ ওই স্কুলটি ইরানি রেভলিউশনারি গার্ড বাহিনীর একটি সক্রিয় ক্রুজ মিসাইল ঘাঁটির ভেতরে অবস্থিত ছিল বলে তিনি দাবি করেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরান যুদ্ধ ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে মার্কিন সিনেট। কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ চালানো বন্ধের প্রস্তাব সিনেটে প্রাথমিকভাবে অগ্রসর হয়েছে। মঙ্গলবার মার্কিন সিনেটে একটি ওয়ার পাওয়ার্স রেজলিউশন বা যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাব প্রাথমিক ভোটে 50-47 ব্যবধানে অগ্রসর হয়। এই প্রস্তাব অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। ভোটে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির 4 জন সিনেটর ডেমোক্রেটদের সঙ্গে অবস্থান নেন। আইন প্রণেতাদের একাংশ বলছেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা ও সেনা পাঠানো প্রেসিডেন্টের একক সিদ্ধান্ত নয়, বরং এর ক্ষমতা কংগ্রেসের হাতে থাকা উচিত। রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ দিনব্যাপী অংশ নেবেন নানা কর্মসূচিতে। বেজিংয়ের গ্রেট হলে দেয়া হবে গার্ড অফ অনার। সরাসরি যাচ্ছি সেখানে।
中国人民解放军共此刻交换场上，今天听到熟悉的旋律再次响起。普京总统在来华访问前夕专门发表视频致辞，他说：“很高兴应我的好朋友中国国家主席习近平的邀请，和中国今天两国的高层啊讨论发展各种全面关系重要事情作为一个全面。这样熟悉的音乐声线。”紧凑而密集的双边活动，他们在欢迎之后呢，会先去往人民大会堂的习近平举行小范围会谈。大会。
চীনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। লেবাননে যুদ্ধবিরতির মেয়াদ যেমন বেড়েছে তেমনই বাড়ছে ইসরায়েলি আগ্রাসনের মাত্রা। একদিনে ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে একই পরিবারের 4 জন সহ অন্তত 22 জন নিহত হয়েছেন। লেবাননের টাইর এলাকায় কৃষকদের লক্ষ্য করে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে। জবাবে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এদিকে আহত বাসিন্দাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলো। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসযজ্ঞের ব্যাপকতা বাড়ছে। স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণাঞ্চলের নাবাতিহে এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান একটি বাড়ি গুড়িয়ে দিলে একই পরিবারের 4 জন নিহত হন। অন্যদিকে হারুফ ও ফ্রাউন এলাকায় ড্রোন হামলায় আরও কয়েকজন হতাহত হয়েছেন। মার্চের শুরুতে নতুন করে সংঘাত শুরুর পর দেশটিতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 3042 জনে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলের টাইরের আল মানসুরি এলাকায় তরমুজ খেতে কাজ করা কৃষকদের লক্ষ্য করেও নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। বিস্ফোরণের পর আতঙ্কে কৃষকরা এলাকা ছেড়ে পালিয়ে যান। একই সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামের বাসিন্দাদের নতুন করে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, টানা হামলার কারণে পুরো দক্ষিণাঞ্চলকে বসবাসের অনুপযোগী করে তোলার কৌশল নিয়েছে ইসরায়েল। জবাবে ইসরায়েলি সেনাদের একাধিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে তারা লেবাননের দক্ষিণাঞ্চলের খাল্লাত রাজ এলাকায় দের সিরিয়ান শহরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আর্টিলারি শেল, রকেট সালভো এবং আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করেছে। সংগঠনটির দাবি, এই হামলায় ইসরায়েলি বাহিনীর অবস্থানগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়। এদিকে লেবাননের হাসপাতালের জরুরি বিভাগে প্রতিদিনই বাড়ছে নতুন নতুন আহত মানুষের সংখ্যা। কারো শরীরে শার্প নেলের আঘাত, কারো অঙ্গ বিচ্ছিন্ন, আবার কেউ গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা জানান, অনেক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে রাখতে হচ্ছে, যা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর বাড়তি চাপ তৈরি করছে। শুধু সাধারণ মানুষ নয়, হামলার শিকার হচ্ছেন উদ্ধারকর্মীরাও। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। আফ্রিকায় চোখ রাঙাচ্ছে ইবোলা ভাইরাস, বাড়ছে প্রাদুর্ভাব। কঙ্গোয় একদিনে 26 জনের মৃত্যু। সুনির্দিষ্ট চিকিৎসা ও টিকা না থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ। গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরের সবগুলো জাহাজ জব্দ করেছে ইসরায়েলি বাহিনী। জাহাজে অবস্থানরত মানবাধিকার কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরের একের পর এক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এলএনজি এবং জিরোলামা নামের দুটি জাহাজের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসে ইসরায়েলি নৌবাহিনীর সদস্যরা। কিছুক্ষণ পরই জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। এক পর্যায়ে এলএনজি জাহাজে ইসরায়েলি বাহিনী উঠে পড়লে ক্যামেরার সম্প্রচার বিচ্ছিন্ন হয়ে যায়। অন্য ভিডিওতে আতঙ্কিত কণ্ঠে কয়েকজনকে বলতে শোনা যায়, ওরা আমাদের দিকে গুলি করছে, কেন গুলি করছে? আর ইসরায়েলি সেনাদের কণ্ঠে শোনা যায়, হ্যান্ডস আপ ও ডোন্ট শুট। ফ্লোটিলার আয়োজকদের দাবি, অন্তত 6টি জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক সহায়তা কর্মীদের ওপর এ ধরনের সামরিক অভিযানকে অবৈধ বলে আখ্যা দিয়েছে সংগঠনটি। তুরস্কের গণমাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, বহরের সবগুলো জাহাজ জব্দ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আয়োজকরা। আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েল যে বেসামরিক নৌযানগুলো আটক করেছে তা আরেকটি অপরাধ। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব নৌযান সুরক্ষিত এবং আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশনাও ছিল গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার। কিন্তু সেই নৌযানগুলোই এখন ইসরায়েলি সেনা ও নৌবাহিনীর হামলা ও বাধার মুখে পড়ছে। এদিকে গাজার খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া কয়েকটি তাঁবুতে মধ্যরাতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয়দের দাবি, হামলার কয়েক মিনিট আগে ফোনে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। হামলায় একটি পানির পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশুদ্ধ পানির সংকট আরও তীব্র হয়েছে। অন্যদিকে পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থার সাবেক সদর দফতরকে সামরিক কমপ্লেক্সে রূপান্তরের ইসরায়েলি পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। সংস্থাটির উপকমিশনার ন্যাটালি বোকলি বলেছেন, বিষয়টি এখন জাতিসংঘের সর্বোচ্চ আইনি পর্যায়ে পর্যালোচনায় রয়েছে। ইসরায়েলের দাবি, UNRWA এর সঙ্গে হামাসের সংশ্লিষ্টতা রয়েছে। যদিও সংস্থাটি সেই অভিযোগ অস্বীকার করে বলছে, সন্দেহভাজনদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে।
বেকারত্ব আর খাদ্য সংকটে বিপর্যস্ত আফগানিস্তান। খাবার জোগাতে সন্তান বিক্রি করছেন অনেকে। চিকিৎসার অভাবে মারা যেতে পারেন লাখ লাখ মানুষ। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর রোজই খবরের শিরোনাম হচ্ছে রাজ্যটি। দুদিন আগে পার্ক সার্কাসে পশু কুরবানিতে নিষেধাজ্ঞা ও বুলডোজার দিয়ে বস্তি ভাঙার প্রতিবাদে হওয়া মিছিলে ব্যাপক সংঘর্ষ হয়। আটক করা হয় 50 জনের বেশি। এর আগে ইমাম মুয়াজ্জিন ও রোহিতদের ভাতা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় শুভেন্দু সরকার। এ নিয়েও দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। মাত্র 2 সপ্তাহের বয়স পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের। এরই মধ্যে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সব সিদ্ধান্তের কোনোটা নিয়ে আলোচনা, আবার কোনো সিদ্ধান্তে তুমুল সমালোচনাও হচ্ছে। এমনকি রাস্তায় নেমে বিক্ষোভ ভাঙচুরও চালাচ্ছেন প্রতিবাদকারীরা। দুদিন আগে রাজ্যে পশু জবাই ও বুলডোজার চালিয়ে বস্তি ভাঙার প্রতিবাদে পার্ক সার্কাস এলাকায় কয়েকশো মানুষ 7 পয়েন্টে সমবেত হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভাঙা হয় পুলিশের গাড়ি, চৌকি এবং আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। স্থানীয়দের অভিযোগ, পুলিশও নির্বিচারে লাঠি চালায়। এতে বাদ পড়েননি স্থানীয় সাধারণ পথচারী থেকে দোকানিরাও। ওই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার প্রায় 150 মানুষ, যাদের প্রায় সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের। যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই। পুষ্পা ভয় পাবে কেন? এটা পেরিয়ে এসেছিল বার্ধক্যতার কারণে বিভিন্ন ওষুধ ফষুধ কেনার অনেকটা হেল্প হতো। এদিকে পশ্চিমবঙ্গে বহুল আলোচিত তৃণমূল নেতা এক সময় মমতা ব্যানার্জির চেয়েও যাকে আলোচনায় বেশি থাকতে দেখা গেছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিলাসবহুল বাড়ির বৈধতা নিয়ে নোটিশ ঝুলিয়েছে কলকাতা পৌরসভা। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। আফ্রিকার 2 দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ও উগান্ডায় বাড়ছে ইবোলা আক্রান্ত রোগীর সংখ্যা। কঙ্গোতে একদিনেই মারা গেছেন 26 জন। রাজধানী কিনশাসা থেকে শুরু করে বাকাভুর রাস্তাঘাটে এখন আতঙ্কের ছাপ। অনেককে দেখা গেছে মুখে মাস্ক পরে কাজ করতে। স্থানীয়রা শঙ্কা জানিয়ে বলেন, করোনা মহামারীর মতো আবারও মৃত্যু দেখতে চান না তারা। প্রতিদিন মানুষের সংস্পর্শে কাজ করতে গিয়ে সংক্রমণের ভয় তারা করছে ব্যবসায়ী ও শ্রমজীবীদের। বিরল বান্ডিবুগীয় ধরনের ইবোলার জন্য নেই অনুমোদিত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা। যদিও ইবোলা মোকাবেলায় 6 টন অতিরিক্ত চিকিৎসা সরঞ্জাম কঙ্গোর ইটুরি প্রদেশে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দারিদ্র্য, বেকারত্ব আর খাদ্য সংকটে বিপর্যস্ত আফগানিস্তান। খাবার জোগাড়ে নিজের সন্তানকে অর্থের বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন দেশটির সাধারণ মানুষ। অনেকে বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন বলছে, দ্রুত সহায়তা না পেলে দেশটির লাখ লাখ মানুষ ক্ষুধা ও চিকিৎসার অভাবে মারা যাবে। একবেলা খাবারের জন্য নিজের সন্তানকে বিক্রি করছেন বাবা। কারো শিশু খাবার না পেয়ে মায়ের কোলেই মারা যাচ্ছে। যুদ্ধ পরবর্তী আফগানিস্তানে এমন ঘটনা এখন নিত্যদিনের। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে দেশটির চরম অবস্থার চিত্র। জাতিসংঘের তথ্য অনুযায়ী আফগানিস্তানে প্রায় 75% মানুষ মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না। বেকারত্ব চরমে, স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল আর বিদেশি সহায়তাও আগের তুলনায় অনেক কমে গেছে। এতে দেশজুড়ে খাদ্য সংকট আরও তীব্র হয়েছে। হাসপাতাল ও শিশু ওয়ার্ডে অপুষ্টি ও চিকিৎসার অভাবে শিশু মৃত্যুর হার বাড়ছে। চিকিৎসকরা বলছেন, রোগী বাড়লেও হাসপাতালের কাছে পর্যাপ্ত ওষুধ ও সরঞ্জাম নেই। স্থানীয়দের অনেকেই বলছেন, সন্তানদের খাবার দিতে না পেরে তারা চরম মানসিক চাপে আছেন। কেউ কেউ বলছেন, কাজ না পেয়ে হতাশায় আত্মহত্যার কথাও ভেবেছেন। আবার কেউ কষ্টের কারণে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছেন। চিকিৎসার খরচ বহন করার মতো টাকা আমার কাছে ছিল না, তাই আমি আমার মেয়েকে এক আত্মীয়ের কাছে বিক্রি করে দিয়েছি। ওই টাকা দিয়ে মেয়ের চিকিৎসা করিয়েছি। এদিকে নারী অধিকার সহ বেশ কিছু বিষয় নিয়ে তালেবানদের কট্টর অবস্থানের জন্য অনেক পশ্চিমা দেশই ত্রাণ সহায়তা কমিয়ে এনেছে। নিজেদের অবস্থানে অটল তালেবানদের দাবি, মানবিক সহায়তার সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলা উচিত নয়। এই অবস্থায় কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে থাকলেও সিংহভাগ সাধারণ মানুষের প্রয়োজন তাৎক্ষণিক সহায়তা, যা না পেলে লাখ লাখ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সাদিয়া তাসনিম,
সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্যান্ডি ফায়ার নামে ভয়াবহ একটি দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় সোমবার শুরু হওয়া এই আগুনে এরই মধ্যে 1364 একর এলাকা পুড়ে গেছে। পুলিশ ধারণা করছে সিমি ভ্যালি এলাকার কাছে এক ব্যক্তি ট্রাক্টর দিয়ে কাজ করার সময় পাথরে আঘাত লাগার পর সেখান থেকে স্ফুলিঙ্গ তৈরি হয়ে আগুনের সূত্রপাত হয়। শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুন নেভাতে 5 শতাধিক দমকল কর্মী কাজ করছেন। হেলিকপ্টারে করেও পানি ছিটানো হচ্ছে। সতর্কতা জারি করে এরই মধ্যে 13,000-এর বেশি বাসিন্দাকে বাধ্যতামূলকভাবে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে কয়েকটি সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রাম্পের 4 দিন পর বেইজিংয়ে পুতিন। গ্রেট হলে রাজকীয় অভ্যর্থনা। শি জিনপিংয়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক। ইরান ইস্যুতে আলোচনা। বন্ধুত্ব চুক্তি উদযাপনে রাশিয়া চীন। পুনরায় মার্কিন হামলা এড়াতে ইরানকে সর্বোচ্চ 1 সপ্তাহ সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র। চুক্তির অনুরোধ জানাচ্ছে খামেনি প্রশাসন। দাবি ট্রাম্পের। অনড় অবস্থানে তেহরান। এবং ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা গ্রহণের পর মুসলিম সংখ্যালঘুদের ওপর খড়গ। কোরবানির আগে বন্ধ পশুর হাট। বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বাড়িঘর। প্রতিবাদ করায় আটক 50। এ ছিল আন্তর্জাতিক সময়। সকাল 10টার সময়ের সঙ্গে থাকবেন তাজমিলা খান। ধন্যবাদ অর্জিতা। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।